আসসালামু আলাইকুম। ফিলিস্তিন, যার ইতিহাস অত্যন্ত জটিল এবং তা হাজার বছরের পুরনো, একটি ভিডিওতে ফিলিস্তিনের ইতিহাস বলা কখনোই সম্ভব না, যেখানে প্রতিনিয়ত চলতে থাকে সংগ্রাম এবং বেঁচে থাকার এক একটি গল্প। এটি এমন একটি গল্প যা লেখা হয়েছে মানুষের তাজা প্রাণ ও রক্তের বিনিময়ে, যেখানে প্রতিটি শিশুর কান্নার শব্দ যেন এক একটি আন্দোলনের আওয়াজ। এটি একটি হৃদয় বিদারক চিত্র, যেখানে ফিলিস্তিনের সাধারণ মানুষ কিভাবে বছরের পর বছর অন্যায় অত্যাচারের শিকার হয়ে আসছে তা গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। আজকের ভিডিওতে সেখানকার মানুষের আন্দোলন, সংগ্রাম, দুঃখ, কষ্ট এবং দখলদার ইসরায়েলের আক্রোশ থেকে মুক্তির কাহিনী তুলে ধরার চেষ্টা করব। এছাড়া এই ভিডিওতে আমরা 7টি পয়েন্টের মাধ্যমে ফিলিস্তিনের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত তাদের টিকে থাকার এক একটি লড়াইয়ের বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সবকিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিও রক্তে রাখা ফিলিস্তিন। 1 নাম্বার পয়েন্টে আমরা আলোচনা করব প্রাচীনকালে ফিলিস্তিন কেমন ছিল। প্রাচীনকালে ফিলিস্তিন ছিল সিরিয়া, ফিনিশিয়া, মিশর এবং জর্ডান দ্বারা পরিবেষ্টিত একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এই অঞ্চলটি ছিল বিভিন্ন সভ্যতার কেন্দ্রবিন্দু। ফিলিস্তিন শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে, যার অর্থ প্যালেস্টাইন। এটি ছিল জিউস এবং রোমানদের সময়কার একটি প্রসিদ্ধ স্থান। ফিলিস্তিনের ইতিহাস শুরু হয় নবীদের যুগ থেকে। এখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ধর্মীয় প্রচার চালিয়েছেন। এছাড়া এই ভূমিতে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিদের জন্য একটি পবিত্র স্থান হিসাবে পরিচিত। তাছাড়া এই পবিত্র ভূমি ছিল বহু নবীদের আবাসস্থল, যেমন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম এই স্থানে আল্লাহর বাণী প্রচার করেছে এবং ধর্মীয় শিক্ষা কেন্দ্রবিন্দু হিসাবে প্রতিষ্ঠিত করেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন জাতি বসবাস করেছে এই স্থান, যেমন জেবুসাইড, কানানাইট এবং ফিলিস্তিন জাতি এর মধ্যে অন্যতম। প্রতিটি জাতির নিজস্ব সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ছিল, যা ফিলিস্তিনকে করেছে সমৃদ্ধ। 2 নাম্বার পয়েন্টে আলোচনা করব ফিলিস্তিনে ইহুদিরা প্রবেশ করলো কিভাবে এই বিষয়ে। 19 শতকের শেষ দিকে ইউরোপে ইহুদি সম্প্রদায় নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন দেখেছিল। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য শুরু হয় জয়নবাদ আন্দোলন, যার মূল লক্ষ্য ছিল ইহুদিদের একটি ঐতিহাসিক ভূমি ফিলিস্তিনে ফিরে যাওয়া, কিন্তু এটি মোটেও সহজ পথ ছিল না। এরপর প্রথম বড় আকারে পরিবর্তন আসে 1917 সালে। ব্রিটিশ সরকার ঘোষণা দেয় তারা ফিলিস্তিনকে ইহুদি রাষ্ট্র গঠনের জন্য সমর্থন জানায়। তখন ফিলিস্তিন ছিল ব্রিটিশদের অধীনে এবং ব্রিটিশরা ইহুদিদের বসবাসের জন্য সহযোগিতা করতে চায়। তারপর সময় গড়াতে থাকে এবং 1930 থেকে 1940-এর দশকে নাৎসি জার্মানির হাতে ইহুদিদের নির্যাতন চরমে পৌঁছায়। প্রাণ বাঁচাতে হাজার হাজার ইহুদি তাদের বাড়িঘর ছেড়ে ইউরোপ থেকে ফিলিস্তিনে পালিয়ে আসে। ফিলিস্তিনের আরব জনগণ এই অভিবাসনটি ভালোভাবে নেয়নি। তারা নিজেদের জমি ও সংস্কৃতির উপর হুমকি অনুভব করে। তারপরও ফিলিস্তিনিবাসী ইহুদিদের জন্য তাদের জায়গা ছেড়ে দেয়। এভাবেই ফিলিস্তিনের ইহুদিদের উৎপত্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। 3 নাম্বার পয়েন্টে আলোচনা করব ফিলিস্তিনের জমি দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো কিভাবে। 1947 সাল। ফিলিস্তিনের পরিস্থিতি তখন উত্তপ্ত। ইহুদিদের ক্রমবর্ধমান অভিবাসন ও আরবদের ক্ষোভ নিয়ে জাতিসংঘ একটি সমাধানের প্রস্তাব দেয়। তারা সিদ্ধান্ত নেয় ফিলিস্তিনকে 2টি ভাগে বিভক্ত করবে, একটি ইহুদিদের জন্য, অন্যটি আরবদের জন্য। কিন্তু আরবরা এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে, কারণ নিজেদের রাষ্ট্রে রোহিঙ্গা হিসেবে আসার পর তাদের জন্য রাষ্ট্রকে 2 ভাগ করা এটি একটি যাচ্ছেতাই অবস্থা। যে কোনো বুদ্ধিমান ব্যক্তি এই প্রস্তাবটি গ্রহণ করবে না। এরপর আসে 1948 সালের মে মাস। ইহুদিরা ঘোষণা দেয় তাদের নিজেদের রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার। সেই মুহূর্তে ফিলিস্তিনের মাটি যেন 2 ভাগে বিভক্ত হয়ে যায় অবস্থা। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার হওয়ার সঙ্গে সঙ্গে আরবরা যুদ্ধ ঘোষণা করে, কিন্তু এই যুদ্ধ ছিল শুধুই ধ্বংসস্তূপ। ইহুদিরা একদিকে নিজেদের অবস্থান শক্ত করে, অন্যদিকে হাজার হাজার ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি, জমি জায়গা হারায়। বহু ফিলিস্তিনি ভিটেমাটি হারিয়ে এখন শরণার্থী। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এখন তারা নিজেরাই রোহিঙ্গা হয়ে গেছেন। এভাবে একদিকে ইসরায়েলের উত্থান ঘটে, অন্যদিকে ফিলিস্তিনে শুরু হয় দুর্ভোগের এক নতুন অধ্যায়। 4 নাম্বার পয়েন্টে আলোচনা করব ইসরায়েলি বাহিনীর সাথে ফিলিস্তিনের যুদ্ধের সূত্রপাত ঘটেছিল কিভাবে এই বিষয়ে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইহুদিরা শুরু করে ফিলিস্তিনিদের জমি দখল করা।
এরপর 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর ও গাজা দখল করে। এই দখলদারিত্বের প্রতিবাদে 1987 সালে প্রথম ইন্তিফাদা শুরু হয়, যা ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধে দীর্ঘস্থায়ী করে তোলে। ইন্তিফাদা ফিলিস্তিনিদের সংগঠিত প্রতিরোধের সূচনা করে। এরপর ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন প্রতিরোধকারী সংগঠন গড়ে ওঠে, যেমন হামাস, যা সক্রিয়ভাবে লড়াই করে। 5 নম্বর পয়েন্টে আলোচনা করব ফিলিস্তিনের যুদ্ধ চলাকালীন সময়কাল কেমন ছিল এ বিষয়ে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনি যুদ্ধ শুরু হয়। প্রথম আরব ইসরায়েল যুদ্ধে হাজারো ফিলিস্তিনি শরণার্থী হয়ে পড়ে। 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম দখল করে, যা সংঘাতকে আরও জটিল করে তোলে। 1987 সালে প্রথম ইন্তিফাদা শুরু হয়। এরপর 2000 সালে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হয়, ফিলিস্তিনের প্রতিরোধ আরও তীব্র করে তোলে। 6 নম্বর পয়েন্টে আলোচনা করব ফিলিস্তিনের বর্তমান ভৌগোলিক অবস্থা কেমন এ বিষয়ে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত অব্যাহত থেকে দুপক্ষের মধ্যে সংকট ও মানসিক সংকট বাড়িয়ে তোলে। একসময় ঐতিহাসিক ভূমি ফিলিস্তিন ছিল আরব মুসলিমদের বসবাসের কেন্দ্র, কিন্তু 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনের ভৌগোলিক মানচিত্র ক্রমাগত সংকুচিত হতে থাকে। বর্তমান ফিলিস্তিন দুটি পৃথক ভাগে বিভক্ত হয়ে গেছে, একটি পশ্চিম তীর ও দুটি গাজা উপত্যকা। পশ্চিম তীর, এটি ইসরায়েলের দখলে আছে। এখানে ফিলিস্তিনি জনগণ বসবাস করলেও ইসরায়েলি বসতি ক্রমশই বাড়ছে। আর গাজা উপত্যকা, এটি ফিলিস্তিনি সংগঠন হামাসের নিয়ন্ত্রণে থাকলেও ইসরায়েলের চারদিকে থেকে এটিকে আক্রমণ করছে। পূর্ব জেরুজালেম, যা ফিলিস্তিনের ঐতিহাসিক রাজধানী বলে দাবি করা হয়, তা এখন ইসরায়েলের দখলে। ফিলিস্তিনের বর্তমান মানচিত্র ইসরায়েলের দখলদারিত্ব ও বিভক্তির ফলে ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে। ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থা এখন সংকুচিত, দখলদারিত্ব ও সংঘাতের চাপে ক্ষত বিক্ষত। 7 নম্বর পয়েন্টে আলোচনা করব আমরা মুসলিম হিসাবে এখন আমাদের করণীয় কি। আমাদের কয়েকটি করণীয় রয়েছে। 1 নম্বর করণীয় হলো ফিলিস্তিনের বাস্তব অবস্থা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করতে সোশ্যাল মিডিয়া আলোচনা লেখালেখির মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখতে হবে। 2 নম্বর করণীয় হলো খাদ্য, ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়ে ফিলিস্তিনের মানুষের দুর্দশা লাঘবে ভূমিকা রাখতে হবে। 3 নম্বর করণীয় হলো আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের পক্ষে কূটনৈতিক চাপ প্রয়োগ করতে হবে, যাতে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ হয় এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। 4 নম্বর করণীয় হলো মুসলিম বিশ্ব ও শান্তিপ্রিয় দেশগুলোর ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের স্বাধীনতা ও অগ্রাধিকার রক্ষার কার্যক্রম ভূমিকা রাখতে হবে। এরপর 5 নম্বর করণীয় হলো নির্যাতিত ফিলিস্তিনি জনগণের জন্য দোয়া করা এবং তাদের ন্যায্য অধিকারের জন্য সমর্থন দেওয়া। 6 নম্বর করণীয় হলো দখলদার ইসরায়েলের সকল পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিতে হবে এবং ইসরায়েলে যে সকল পণ্য সাধারণ মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার করা হয় সে সকল পণ্যের বিকল্প ব্যবস্থা করতে হবে। সবশেষে আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ যেন ফিলিস্তিনকে দখলদার ইসরায়েলের হাত থেকে রক্ষা করে এবং ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসাবে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করে। এছাড়া দোয়া করি সে সকল ভাই ও বোনেদের প্রতি যারা দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ যেন সে সকল ঈমানদার ভাই ও বোনকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।